সংসদে কোনো মতেই আসতে চাইছিলেন না অমিত শাহ, কিন্তু শেষ পর্যন্ত তাকে মাথা নোয়াতেই হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা কি, একটা শর্ত দেওয়া হয়েছে, একটা শর্ত সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছে বিরোধীদেরকে, যে আমরা কিন্তু এই বিষয়ে আলোচনা করব, ওই বিষয়ে আলোচনা করব না। এই শর্তে যদি তোমরা রাজি থাকো তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একদম সংসদে উপস্থিত হতে পারেন এবং তার স্টেটমেন্ট দিতে পারেন। আপনারা বোঝার চেষ্টা করুন যে 20 জুলাই আমরা দেখলাম নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর একদম প্যালেট গান চললো। আমরা সেই রকম ছবি দেখতে পেয়েছি, একটি ছেলের চোখ নষ্ট হয়ে গেল সারা জীবনের জন্য। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেটাকে নিয়ে একটা বয়ান দিলেন না, এবং বিরোধীরা যখন ক্রমাগত চাপ দিচ্ছে তখন সরকার বলছে যে আমরা অবশ্যই এই নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করতে উপস্থিত, আমরা থাকবেন, অমিত শাহ উপস্থিত থাকবেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা, তিনি শর্ত চাপিয়ে দিচ্ছেন। কি শর্ত চাপিয়ে দিচ্ছেন? তিনি বলছেন যে আমরা রাম মন্দিরের চাঁদা চুরি এবং তার সঙ্গে ছাত্র আন্দোলন, সেই দুটো বিষয় নিয়ে বিরোধীরা চর্চা চাইছে, আমরা রাম মন্দিরের চাঁদা চুরি নিয়ে কোনো আলোচনা করব না, অমিত শাহ তাহলে সংসদেই আসবেন না। এইভাবে একদম সম্পূর্ণ বিষয়টাকে রাখা হয়েছে, এবং শর্ত অন্য আরেকটা জায়গাতেও রয়েছে। সেটা কিন্তু সরাসরি আজকে দুপুরবেলা থেকেই যখন কিরেন রিজিজু স্টেটমেন্ট দিয়েছেন, আপনাদের সেই নিয়ে আলাদা ভিডিও করে আমরা দেখিয়েছি, সেই স্টেটমেন্টের ভিত্তিতে আজকে দুপুরবেলা থেকে মিডিয়াতে একদম দেখানো শুরু হয়ে গেছে, গদি মিডিয়াতে, যে সংসদে আসতে চাইছেন অমিত শাহ, তিনি একদম রেডি তার বক্তব্য নিয়ে। কিন্তু বিরোধীরা এখনো পর্যন্ত আন্দোলন করে যাচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা, একদম পোল খুলে দেওয়া যাকে বলে, সেই কাজটা করেছেন গৌরব গগৈ। তিনি আসাম জোরহাটের সাংসদ কংগ্রেসের তরফ থেকে, তিনি গিয়েছিলেন বিএসির বৈঠকে। আজকে বিএসির বৈঠক ছিল, অর্থাৎ বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক ছিল ওম বিড়লার নেতৃত্বে। ওম বিড়লার ঘরে শাসক পক্ষ বিরোধী পক্ষ বসে প্রতি সপ্তাহের সোমবার ঠিক করে যে এই সপ্তাহটা আমরা কিভাবে চালাবো, কোন কোন বিল আসবে, সেগুলো নিয়ে আলোচনা। তো সেই ক্ষেত্রে সেই বিএসির বৈঠকে একদম গিয়েছিলেন গৌরব গগৈ। তিনি বিরোধীদের পক্ষ থেকে গিয়েছিলেন, কংগ্রেসের পক্ষ থেকে গিয়েছিলেন, এবং তিনি যান সাধারণত। তো সেই ক্ষেত্রে তিনি বেরিয়ে এসে একদম সরাসরি ইন্টারভিউ দেন। সেখানে একদম সংসদ ভবনে দাঁড়িয়ে তিনি বলেন যে সম্পূর্ণ বিরোধীদের দাবিটা সরকার মেনে নিতেই রাজি নয়। তার কারণ সরকার বলছে আমরা ছাত্র আন্দোলন নিয়ে বক্তব্য রাখবো, অর্থাৎ অমিত শাহ স্টেটমেন্ট দেবেন। স্টেটমেন্ট দেবেন মানেটা কি? অমিত শাহ একটা কাগজ নিয়ে আসবেন এবং অমিত শাহ এসে বলবেন ছাত্র আন্দোলন 20 তারিখ হয়েছিল, আমরা সেই ছাত্রদের দাবি মেনে নিয়েছি, ধর্মেন্দ্র প্রধান 25 তারিখ ইস্তফা দিয়ে দিয়েছে, এবং তার পরবর্তীতে আমরা ফাস্ট ট্র্যাক কোর্টে এটা তদন্ত করছি এবং তার সঙ্গে নতুন বিলও পাশ করিয়ে দিয়েছি। এই হলো সম্পূর্ণ স্টেটমেন্ট। এই ধরনের স্টেটমেন্ট দিয়ে তিনি বসে পড়তে পারেন, অর্থাৎ সেটাকে নিয়ে কোনো আলাপ আলোচনা হওয়ার কোনো জায়গায় থাকছে না, সেটাকে নিয়ে তর্ক বিতর্ক কিংবা বিরোধীদের কোশ্চেনের উত্তর দিতে হবে তাকে, সেই রকম কথা কিন্তু সরকারের পক্ষ থেকে আসছে না যে বিরোধীদের প্রশ্নের উত্তর দেবেন অমিত শাহ, সেই রকম কিন্তু কেউ কাউকে কমিট করেননি। যদিও কিরেন রিজিজু তিনি কিন্তু বলেছেন যে আমরা আলোচনা করতেও রাজি রয়েছে, কিন্তু বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে এই ধরনের কোনো কমিটমেন্ট দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে, তেমন বলছেন গৌরব গগৈ। के समय बच्चों पर जो अत्याचार हुआ, पैलेट गन का जो इस्तेमाल हुआ, पुलिस प्रशासन के द्वारा लड़कियों पर जो प्रहार हुआ, बिहार में AK-47 का जो इस्तेमाल हुआ, ये सब गृह मंत्री अमित शाह जी के संज्ञान में हुआ या उनके संज्ञान में नहीं हुआ, इसको लेकर गृह मंत्री सदन में आकर अपनी बात रखे। और विपक्ष की दूसरी मांग ये है कि अयोध्या राम मंदिर ट्रस्ट में जो घोटाला हुआ उसको लेकर सदन के अंदर चर्चा हो। लेकिन सरकार के तरफ से ना गृह मंत्री पुलिस अत्याचार पे क्या बयान देंगे, कोई स्पष्टीकरण नहीं। क्या वो अयोध्या राम मंदिर ट्रस्ट के घोटाले में क्या चर्चा में क्या वो भाग लेंगे, इसमें भी कोई स्पष्टीकरण सरकार के तरफ से अब तक हमें विपक्ष को नहीं मिला है। विपक्ष को गुमराह करने की बस कोशिश हम सरकार की तरफ से देख रहे हैं। कम दिन रह गए हैं, सदन को सुचारू रूप चलाने के बजाय आज भी सरकार अपने जिम्मेवारी से भाग
আপনারা শুনলেন গৌরব গগৈয়ের খুব গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য, এবং এই ক্ষেত্রে আরেকটা শর্ত কি বলুন তো, যে রাম মন্দির নিয়ে কিন্তু কোনো মতেই আলোচনা হবে না। রাম মন্দিরের যে তহবিল তছরূপ সেটাকে নিয়ে আলোচনা হবে না। আপনারা বোঝার চেষ্টা করুন, রাম মন্দিরের তহবিল তছরূপ এটা এই সংসদ শুরু হওয়ার আগে 20 জুলাই, যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন বা অন্যান্য ইউটিউব চ্যানেলও ফলো করেন, কারণ মেইন স্ট্রিম মিডিয়াতে এসব নিয়ে আলোচনা হয় না, তো সেই ক্ষেত্রে যারা দেখেন আমাদের ভিডিও তারা জানেন যে 20 জুলাই একদম সংসদ শুরু হওয়ার আগে আমরা বারংবার জানতাম যে এইবারের সংসদে বাদল অধিবেশনে মূল যে বিষয়টা থাকবে সেটাই থাকবে হচ্ছে রাম মন্দিরের তহবিল তছরূপ। কারণ সেখান থেকে কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা, কেউ বলছেন 1000 কোটি টাকা, কেউ আবার বলেছেন 2000 কোটি টাকা পর্যন্ত নাকি চুরি হয়ে গিয়েছে আনুমানিক, কিন্তু কয়েকশো কোটি টাকা চুরি হয়ে গিয়েছে, এটা একদম শিওরলি একদম রিপোর্টে উঠে এসেছে। তো সেই ক্ষেত্রে সেটাকে নিয়ে আলোচনা হবে না, একদম ট্রাস্টের কথা উঠে আসবে তাহলে, এবং ট্রাস্টের সঙ্গে কারা জড়িত, আরএসএস যুক্ত, এবং সেই জায়গাটা কোনো মতেই কিন্তু একদম এই মুহূর্তে সরকার টাচ করতে চাইছে না, এবং কোনোভাবেই এই যে চম্পত রায়ের নাম উঠে আসুক সেটা তিনি চাইছেন না। যে চম্পত রায়কে একদম নিয়োগ করা হয়েছিল 2020 সালে, যখন রাম মন্দিরের কথাটা প্রথম দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন, তার মাধ্যমে একদম ট্রাস্ট তৈরি করা হয়েছিল, সেই ট্রাস্টের কথা উঠে আসুক এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি চাইছেই না। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা এই মুহূর্তে সরাসরি শর্ত দেয়া হচ্ছে, আপনারা ভাবুন, একজন মানুষ অফিসে যাবেন, অমিত শাহের কাছে তো সংসদ তো তার অফিস, তো সেই মানুষ অফিসে যাবেন, তার জন্য তিনি শর্ত দিচ্ছেন যে অফিস থেকে যদি এই কাজ করতে বলা হয় তাহলে আমি যাব না। তো এইভাবে আপনারা আপনাদের অফিসে একবার ট্রাই করে দেখতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে মানিককাম টেগার তিনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন যে 3 সপ্তাহ তো আসেননি অমিত শাহ, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে একটা বিল যখন তার দপ্তরের বিল প্রকাশ করার কথা, পাবলিক করার কথা, তো সেই ক্ষেত্রে তো অমিত শাহের আসার কথা। আপনাদেরকে আজকে সকালেই দেখিয়েছিলাম যে আজকে সকালে প্রতিদিন সংসদের যখন শুরু হয় তার আগের দিন শিডিউল দিয়ে দেওয়া হয় যে কি কি পরের দিন একদম ইন্ট্রোডিউস করা হবে, কোন কোন বিল ইন্ট্রোডিউস করা হবে, কে সেগুলো করবেন। তো সেই ক্ষেত্রে অমিত শাহের নাম ছিল, অর্জুন রাম মেঘওয়ালের যেমন নাম ছিল, তিনি তার বিলটা ইন্ট্রোডিউস করেছেন, ঠিক তেমন ভাবে অমিত শাহেরও নাম ছিল। সেটা একটা ছিল কেরালা, তার নাম পরিবর্তন হবে, কেরালাম করা হবে, আরেকটা দ্য ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন অ্যাক্ট 1962, সেই বিলটা তিনি ইন্ট্রোডিউস করবেন। কিন্তু তারপরেও কেন এলেন না, তার নামে যেখানে অ্যালট করা দুটো বিল, তারপরেও কেন তিনি আসবেন না, তার কাজটা তিনি করবেন না কেন? अमित शाह जी का नाम पे 2 बिल इंट्रोडक्शन में नाम था, बट खुद अमित शाह जी नहीं आए आज। सरकार हमारा यही मांग है कि सरकार क्यों, अमित शाह जी क्यों हाउस में आके हाउस में अपमान कर रहे हैं? उनका नाम पे बिल है और उनका नित्यानंद जी इंट्रोड्यूस कर रहे थे। ये इतना स्ट्रांग आदमी बोलते हैं अमित शाह का, क्यों हाउस में आने के लिए डर रहे हैं वो? हाउस में इंट्रोडक्शन उनका नाम पे लगाया बिल। আপনারা শুনলেন মানিককাম টেকারের বক্তব্য। খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সরকার এই মুহূর্তে মাথা নোয়াতে বাধ্য হয়েছে, কিন্তু মাথা নোয়ানোর ক্ষেত্রেও তারা শর্ত দিয়ে দিচ্ছে। আপনারা বোঝার চেষ্টা করুন, এই মুহূর্তে সরকার ঠিক করবে যে বিরোধীরা কিভাবে আন্দোলন করবে, অর্থাৎ কোথাও গিয়ে অমিত শাহ আসবেন এবং সম্পূর্ণ বিরোধীরা চুপচাপ বসে থাকবেন, অমিত শাহ তার মতো স্টেটমেন্ট দেবেন। এইটা এই মুহূর্তে একটা প্রেক্ষাপট চাইছে, তার ভিত্তিতে যদি সেরকম প্রেক্ষাপট তৈরি করা যায়, সেরকম পরিস্থিতি তৈরি করা যায়, তাহলে অমিত শাহ আসতে রাজি রয়েছেন। তেমনই কি সরকার বলতে চাইছে? আপনারা সম্পূর্ণ রিপোর্টটা দেখে গৌরব গগৈয়ের বক্তব্য শুনে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। যারা সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিতে পারেন। 239 রুপিস দিয়ে আমাদের মেম্বারশিপ নিলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো। ধন্যবাদ।